স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। করোনার টিকাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি যেখানে সংরক্ষিত সেই সুরক্ষা ওয়েব পোর্টাল এ পর্যন্ত প্রায় 6.5 কোটি বার সাইবার হামলার সম্মুখীন হয়েছে। তবে জনগণের ব্যক্তিগত এবং টিকার তথ্য রাখা হয়েছে নিরাপদ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত ওয়েব পোর্টাল থেকে তথ্য হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সুরক্ষার প্রোগ্রামাররা। নিবন্ধনের পর দীর্ঘ সময় এসএমএস না পেলে তারও সমাধান দিয়েছে সুরক্ষা টিম। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। www.surakkha.gov.bd দেশে টিকা প্রয়োগে সেলফ রেজিস্ট্রেশন ওয়েব পোর্টাল। এ পর্যন্ত সুরক্ষায় নিবন্ধিত হয়েছে দেশের 64 জেলার প্রায় 7.5 কোটি মানুষ, যার মধ্যে টিকা প্রয়োগ হয়েছে 9 কোটি ডোজ। দেশের মানুষের ব্যক্তিগত ও টিকার তথ্য যেখানে হালনাগাদ থাকে, সেই ওয়েব পোর্টালটি পরিচালিত হয় 5 জন দক্ষ প্রোগ্রামার দ্বারা। মাত্র 12 মাসে এই পোর্টালে সাইবার হামলা হয়েছে প্রায় 6.5 কোটি। ডিনেল অফ সার্ভিসেস অ্যাটাক, ডিডসের মাধ্যমে একটি সার্ভিসকে ইন্টারাপ্ট করা যায়, সেটি করার জন্য কিন্তু বাইরে থেকে চেষ্টা করেছে। আমাদের একদিনে 6 কোটির উপরে হিট এসেছে, সেটি কিন্তু ব্যর্থ হয়েছে। আমাদের সার্ভিসটি কখনো ইন্টারাপ্ট হয়নি এবং এখানে আপনাদের আমরা অ্যাসিওর করতে পারি এখানে ডাটা আসলে লসের কোনো সুযোগই নেই। তবে জাতীয় ডেটা সেন্টারের সঙ্গে সংযুক্ত থাকা ও ডিজাস্টার রিকভারি সেন্টারের সাথে থাকায় এই পোর্টালের তথ্য সুরক্ষা নিশ্চিত করতে পেরেছে বাংলাদেশি প্রোগ্রামাররাই। জানান, এখান থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্যই হারিয়ে বা মুছে যাওয়ার সম্ভাবনা নেই। সুরক্ষা সিস্টেমের একটা ডিআর আছে, ডাটা ব্যাকআপ আছে, এটা অফলাইন অনলাইন দুইভাবেই ব্যাকআপ হয় এবং হচ্ছে এটা আমাদের যে যশোরে যে ডাটা রিকভারি সেন্টার আছে সেটার সাথে এটা লিঙ্কিং আছে, সুতরাং এখানে ডাটা মিসিং হওয়ার কোনো চান্স নাই। নিবন্ধনের পর দীর্ঘদিন এসএমএস না আসলেও সুরক্ষাতেই আছে এর সমাধান। শুধুমাত্র টিকা কার্ড ডাউনলোড করেই পাওয়া যাবে পরবর্তী টিকার তারিখ। এসএমএস অনেকে পাচ্ছে কিন্তু এসএমএস দেখতে পাচ্ছে না। হয়তো আমি এক্ষেত্রে বলবো তারা যদি কয়েকদিন পরে 10-15 দিন পরে যদি তাদের টিকা কার্ডটা পুনরায় ডাউনলোড করে, তাহলে কিন্তু তাদের যে টিকা পাওয়ার তারিখটা তাদের এই টিকা কার্ডে অটোমেটিকলি এটা বসে যায়। ভ্যাকসিন সনদে যে কোনো প্রকার ভুল হলে ভ্যাকসিন প্রদানকারী কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিচ্ছে সুরক্ষার প্রোগ্রামাররা। জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আমাদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ ডে এর 50তম পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে বিশেষ আয়োজন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Units after victory. Preparations were also made for reconstruction and the management of supplies of essential commodities, including food, medicine, power generation, transmission equipment, and for the restoration of railways and ports. It is an example seldom seen in history that nearly 7 million refugees went home to an independent country within 6 weeks of the liberation of Bangladesh. Nearly all 10 million refugees were home in their own sovereign Bangladesh by March 1972. Indeed, it is also an example seldom seen anywhere in the world that Indian forces supporting the Mukti Bahini were withdrawn within less than 3 months of liberation. By that time, in the spring of 1972, the process of international recognition of Bangladesh was well underway. And the world was already by then recognizing the strength of Bangabandhu's vision and his unquestioned leadership of an independent Bangladesh. Excellencies, ladies and gentlemen, 10 days from now, both our countries will mark separately but also together 50 years of the iconic moment when Lieutenant General Niazi signed the instrument of surrender in the presence of Lieutenant General Jagjit Singh Arora and Group Captain Khandekar, representing the Indian and Bangladeshi forces. This obviously was received with widespread joy across the nation of Bangladesh. But it was a moment of great joy in India too. I can do no better than to bring to you the voice of our Parliament with a recording from the moment when the liberation of Bangladesh was announced. I'm asking my colleagues to play that audio clip now for you. I have an announcement to make, which I think the House has been ready. দর্শক, চলছে বাংলাদেশ ভারত সুবর্ণ জয়ন্তী বিশেষ আয়োজন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বাংলাদেশ ভারতের অংশীদারিত্ব চুক্তিতে সীমাবদ্ধ নয়।
সোমবার বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ ডের 50তম পূর্তি উপলক্ষে দিল্লি থেকে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরো দৃঢ় করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। Bangladesh and India are celebrating the golden jubilee of the establishment of diplomatic relations. This is a milestone in the journey of our bilateral ties. Friendship of Bangladesh and India is in our heart. Our partnership is not confined to the treaties, MOUs, bilateral agreements that provide the formal structures for our working relations. The core of the bilateral relationship now needs to concentrate on people-to-people contact, trade, business and connectivity. পানামা প্যারাডাইস পেপারসে নাম আসা অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি AK জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রোববার একই বেঞ্চে অর্থ পাচারে জড়িত 43 ব্যক্তি প্রতিষ্ঠানের তালিকা হাইকোর্টে দাখিল করে দুদক। শুনানিতে দেশের অর্থ বিদেশে পাচার রোধে গণমাধ্যম, সামাজিক প্রতিষ্ঠান সহ সকলের সহযোগিতা চান হাইকোর্ট। আরও জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। হাইকোর্টের নির্দেশে গত রোববার বিদেশে অর্থ পাচারকারী 43 ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা দাখিল করে দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও দেশের এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম বহুল আলোচিত পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে এসেছিল। প্রতিবেদনে ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ তার পরিবারের 5 সদস্য, আরেক ব্যবসায়ী মুসা বিন শমসের সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম উঠে আসে। দুদকের দাখিল করা এই প্রতিবেদনের উপর শুনানি নিয়ে এসব অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সংশ্লিষ্টদের কাছে জানতে চান হাইকোর্ট। দুদকের একটা রিপোর্ট বলছে তারা বিএফআইও থেকে কোনো ইনফরমেশন পাচ্ছে না। সেই মর্মে কোর্ট আজকে বিএফআইও এবং সিআইডিকে তাদেরকে কেন রিপোর্ট দিচ্ছে না এবং তারা এই অর্থ পাচার বন্ধে কি কি পদক্ষেপ নিচ্ছে তারা সেই বিষয়ে রিপোর্ট তলব করেছে। এ সময় দেশের টাকা বিদেশে পাচার হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন আদালত। অর্থ পাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান হাইকোর্ট। এই যে কারাপশন, দুর্নীতি, এটা একটা ভার্সাটাইলের মতো কাজ করছে। কাজে এখানে শুধু আদালতের পক্ষে, আইনজীবীর পক্ষে দুর্নীতি দমন কমিশন, বিআইএফআইইউ বা সিআইডিকে দিয়ে একা সম্ভব না। এখানে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনগুলো যদি এগিয়ে না আসে, তাদেরকে যদি সহযোগিতা না করে, তাহলে হয়তো একার পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব না। মানে আদালত কনসার্ন হলো এই কারণে প্রত্যেকটা নাগরিককে বা কোনো গোষ্ঠীভাবে, ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে এই দুর্নীতি বিরোধী কাজে যেন দুর্নীতি দমন কমিশন অথবা অন্যান্য কর্তৃপক্ষকে সহযোগিতা করে। আগামী 9 জানুয়ারি প্রতিবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত 5 ডিসেম্বর পানামা ও প্যারাডাইস পেপারসে নাম আসা অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা পৃথক দুটি প্রতিবেদনে হাইকোর্টে দাখিল করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে রাজধানী সহ দেশ জুড়েই বৃষ্টি হচ্ছে। এতে ছন্দপতন ঘটেছে নগরবাসীর জীবনে। জীবিকার তাগিদে যারা বেরিয়েছেন ঘরের বাইরে, তাদেরও পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। যানবাহন কম থাকায় গুনতে হয়েছে বাড়তি ভাড়াও। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে আর শঙ্কার কিছু নেই, বিপদ কেটে গেছে। বিস্তারিত মাসুদা লাবুনির প্রতিবেদনে। বৃষ্টি ভেজা সকাল, প্রকৃতি জুড়ে সজীবতা। এ যেন ইটকাট পাথরের নগরীতে স্নিগ্ধতার পরশ। তবে বৃষ্টির এই রিমঝিম শব্দ ভিন্ন এক আবহ তৈরি করেনি নগর জীবনে, বরং বাড়িয়েছে ভোগান্তি। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীতে। তাই রাস্তায় রিকশা ও অন্যান্য যানবাহনের চলাচল কম। ফলে অনেকেরই সড়কে কেটেছে ঘন্টার পর ঘন্টা। তারা জানান যানবাহন কম থাকায় গুনতে হয়েছে বাড়তি ভাড়া। একে তো বাস আসতেছে না, আর সিএনজি হচ্ছে যেটা 200 টাকার ভাড়া সেটা চাচ্ছে 400, 450 টাকা। তা আমাদের মতো মিডল ক্লাসদের তো 450 টাকা দিয়ে যাওয়া সম্ভব না। জনগণের ভোগান্তি বাড়ছে, জ্যাম বাড়ছে, আর শীত তো বাড়ছে। বাসে উঠতে গেলে উঠা যাইতেছে না, মানুষের জন্য বৃষ্টির জন্য বাসে বের হয়ে যাইতেছে না। এছাড়া অনেক স্কুলে পরীক্ষা থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিও পৌঁছে চরমে। হ্যাঁ, আমাদের অনেক কষ্ট হচ্ছে, পরীক্ষার্থী তো আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, বৃষ্টির জন্য অনেক কষ্ট হচ্ছে, যেটা গাড়ি পাচ্ছি না এখন। শ্রমজীবী, দিনমজুর থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের জীবনে এই বৃষ্টি বাড়িয়েছে কষ্ট। দুবেলা খাবার জোগাড় করতে বেরোতে পারেননি অনেকে।
বৃষ্টির মধ্যে কাজ নেই, মনে করেন হইয়ে আছে, মনে করেন মাইসের কাছে খায়া থাকে। বৃষ্টির ওটাই খুব বৃষ্টি, গাড়ি ঘোড়া পাতিছে না মানুষ। বৃষ্টি না থাকলে আমরা একটু ভালো হয়, আর বৃষ্টির জন্য বেশি সুবিধা হয় না। আবহাওয়া অধিদপ্তর বলছে ঘূর্ণিঝড় জাওয়াদ লঘুচাপে পরিণত হয়েছে, এতে বাংলাদেশে খুব বেশি ক্ষতি হবে না। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গতদিন সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 74 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত যত হবে আস্তে আস্তে ও দুর্বল আরও হয়ে যাবে, দুর্বল হলে আস্তে আস্তে আরও কমে যাবে, বৃষ্টিপাতের পরিমাণও আজকে সন্ধ্যা নাগাদ আরও কমে যাবে। টানা 2 দিনের এমন বৃষ্টি আর মেঘলা আকাশ স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটিয়েছে নগরবাসীর জীবনে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বৃষ্টিও রুখতে পারেনি শিক্ষার্থীদের, তারা শত বাধা পেরিয়েও অংশ নিয়েছে সড়কের সকল দুর্নীতির বিরুদ্ধে। নিরাপদ সড়কের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর রামপুরায় কালো ব্যাজ ধারণ এবং মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। সড়ক দুর্ঘটনায় নিহত নাইম হাসান ও মাইনুদ্দিন ইসলামের স্মরণে শোক জানাতে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও মানববন্ধনে দাঁড়িয়েছে। সোমবার দুপুরে 1:45টার দিকে রামপুরা ব্রিজের পাশে হাতিরঝিল থানার অংশে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলেছেন, চলমান নিরাপদ সড়ক আন্দোলনের অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করেও তারা রাস্তায় নেমেছেন। আজকের মানববন্ধন থেকে এ পর্যন্ত যারা সড়কে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করা হয়। এছাড়া সড়কে চলমান অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় নামেন তারা। লিমন ভাই তিনি হচ্ছে গত 2 দিন আগে এয়ারপোর্টে বাইক অ্যাক্সিডেন্ট করে লরির নিচে পড়েন। আমরা নিরাপদ সড়ক চাই, উই ওয়ান্ট জাস্টিস। 14 জন মানুষের মৃত্যু হয়েছে, সেই 14 জন মানুষ এবং লিমনের যে লাশ, সেই লাশের প্রতীকী মিছিলটা আমরা করব চিৎকারবিহীন, কোনো শব্দ আমাদের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামী 48 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বলেন, নয়তো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এছাড়াও ডাক্তার মুরাদ হাসানের অশালীন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা ডাক্তার মুরাদের বিষয়ে ব্যবস্থা নিতে দাবি জানান তারা। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে ডাক্তার মুরাদের বক্তব্যকে ব্যক্তিগত মন্তব্য বলে উল্লেখ করা হয়। জাইমা রহমান তার সম্পর্কে অত্যন্ত অশ্লীল, কুরুচিপূর্ণ এবং নারী বিদ্বেষী বক্তব্য রেখেছেন। আমরা সমিতির পক্ষ থেকে তাকে আহ্বান জানাচ্ছি যে আপনি অবিলম্বে 48 ঘন্টার মধ্যে আপনার বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইবেন, না হলে প্রচলিত আইন অনুযায়ী আপনার এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। সে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র দলের প্রচার সম্পাদক ছিল, পরবর্তীকালে সে ছাত্রলীগে জয়েন করেছে। আমাদের বঞ্চিত করে আমরা অমানুষ হওয়া তাকে অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর উচিত হবে বরখাস্ত করে। দলের বা সরকারের কোনো বক্তব্য বা মন্তব্য নয়। অবশ্যই আমি বিষয়টি এ ধরনের বক্তব্য কেন সে দিল এটা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। বর্তমান সরকারকে হঠাতে 90-এর মতো সকল গণতান্ত্রিক শক্তিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার পতন এবং গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে এক আলোচনার সভায় বিএনপি মহাসচিব এই ঐক্যের আহ্বান জানান। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসা নিয়ে সরকারকে টালবাহানা না করার দাবি জানান। আরও জানাচ্ছেন মারুফা রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে আলোচনা সভায় সমবেত হয়েছিলেন 90-এর ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।
90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে তৎকালীন ছাত্র নেতারা বলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে চান তারা। সেই আগের মতো ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে আরেকটা ধাক্কা দিয়ে এই অগণতান্ত্রিক অবৈধ শেখ হাসিনাকে সরানো যায় না। মাত্র 2.5 বছরে আমাদের নেত্রী, জনগণের নেত্রী বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস হয়ে গেল। এটা কারা করেছে? এটা সরকার করেছে। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে সরকার বিভিন্নভাবে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে নানা কৌশলে বিভ্রান্ত করছে। যেহেতু রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে, সেই কারণে আজকে এই সরকার বিভিন্নভাবে জনগণের যে দৃষ্টি তাকে অন্যদিকে ফেরানোর জন্য আজকে বিভ্রান্ত করছে সামাজিক যে যোগাযোগ মাধ্যম। বিএনপি নেতারা বলেন, সরকার পতনের আন্দোলনই এখন সব সমস্যার সমাধান। সরকারকে পতন ঘটাতে হলে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারকে এক কথায় বলবো, তালবাহানা ছাড়া সোজা কথা বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করবেন কি করবেন না। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আসার আগেই শক্তি হারিয়ে পরিণত হয়েছে লঘুচাপে। এর প্রভাবে সারা দেশে বিরাজ করছে বৈরী আবহাওয়া। দেশজুড়ে কোথাও গুড়ি গুড়ি, আবার কোথাও মাঝারি বর্ষণ হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও সারা দিন ব্যাপী বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন স্থানে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জোয়ারে খুলনার কয়রায় ভেঙে গেছে বেড়িবাঁধ, প্লাবিত হয়েছে 2 শতাধিক পরিবারের বাড়িঘর। ব্যুরো প্রতিবেদক এবং প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে চট্টগ্রামে রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা এখনও অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে 24 ঘন্টায় চট্টগ্রামে 15.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়ে কর্মজীবীরা। আবহাওয়া অফিস বলছে, সোমবার সারাদিন বৃষ্টি থাকবে, মঙ্গলবার বিকালের দিকে যা কিছুটা কমবে। চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। একটানা হবে না, মাঝে মাঝে বিরতি দিয়ে বৃষ্টিটা চলবে। বৃষ্টিটা আগামীকাল দুপুর পর্যন্ত থেমে থেমে হতে পারে। বিকালের দিক থেকে আমরা অবস্থার পরিবর্তন আশা করছি। একই চিত্র খুলনায়ও। সোমবার ভোর থেকে বৃষ্টি ও বাতাসের গতিবেগ কিছুটা বেড়েছে। আবহাওয়া অফিস জানায়, ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 25 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে। এতে পানিবন্দী হয়ে পড়েছে উত্তর বেতকাশিগাতির ঘেরি ও হরিহরপুর গ্রামের প্রায় 200 পরিবার। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর পানি 1.5 থেকে 2 ফুট বৃদ্ধি পেয়েছে। 2 দিনের টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সাথে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বরিশাল টানা 3 দিন ধরে কখনো গুড়ি গুড়ি এবং ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। রোববার রাত থেকেই বরগুনায় বেড়েছে বৃষ্টির তীব্রতা। শীত ও বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। কি করব, এত বৃষ্টি, আজ ধারণা সারামিশ বৃষ্টি, কি করা আছে? আসতে পারি না, সাথী অন্যদের নিয়ে আসছি, এখন তো কাজ বন্ধ, খুব অসুবিধায় আছি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। গেল 24 ঘন্টায় বরগুনায় 27.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে গেল 3 দিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। বৃষ্টিপাতের ফলে শীতকালীন ফসল নষ্ট হওয়ার পাশাপাশি চলতি মৌসুমের পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবার ধান যাও কিছু হয়েছে, সব বৃষ্টিতে হয়ে গেছে, পানির মধ্যে সব নষ্ট হয়ে যাইতেছে। 3 দিন তেমায় বৃষ্টি হইতেছে, খেতে ধান সব পচে যাইতেছে। একই চিত্র দ্বীপ জেলা ভোলাই। গতকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নদী কিছুটা উত্তাল রয়েছে। এ কারণে অধিকাংশ জেলেরা মাছ ধরতে নামেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা আক্রান্ত হয়েছেন জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ জাতীয় দলের 2 নারী ক্রিকেটার। ওমিক্রনের প্রভাবে বিশ্বকাপ বাছাই পর্ব মাঝপথে বাতিল হয়। পরদিনই দেশের উদ্দেশ্যে রওনা দেয় টাইগ্রেসরা। দেশে ফেরার পথে ও দেশে ফেরার পর নারী ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হয়েছে বেশ কয়েকবার। সোমবার দুপুরে পাওয়া পরীক্ষায় 2 জনের করোনা পজিটিভ আসে। তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। বাকিরা ঢাকার একটি হোটেলে কোয়ারেন্টাইনে আছেন।
সবার আরেক দফা পরীক্ষা করানো হয়েছে, যার ফলাফল পাওয়া যাবে রাতেই। বিশ্বকাপ বাছাই পর্ব উতরানোর পর নারী ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল দেশে ফেরা। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট। তাই জিম্বাবুয়ে থেকে অনেক পথ ঘুরে অবশেষে গত বুধবার দেশে ফেরেন সালমা রোমানারা। বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যুক্তরাজ্যে একদিনেই এর সংক্রমণ বেড়েছে 50%। ভারতে সংক্রমিতের সংখ্যা বেড়ে 21 জনে দাঁড়িয়েছে, আর যুক্তরাষ্ট্রেও বাড়ছে প্রকোপ। এসব ঘটনায় স্বাস্থ্যবিধি কড়াকড়ি করা সহ নানা নিষেধাজ্ঞা দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে এসব বিধি নিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করছে কয়েকটি দেশ। বেলজিয়ামের ব্রাসেলসে বিক্ষোভে সহিংসতার ঘটনাও ঘটেছে। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। করোনার নতুন এই ধরনের থাবা প্রতিদিনই নতুন নতুন দেশে হানা দিচ্ছে। বাড়ছে অমিক্রনে সংক্রমিতের সংখ্যা। এই তালিকায় ভারতে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন রোগী। রাজস্থান, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত বেশ কয়েকজনের দেহে করোনার নতুন এই স্ট্রেন শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রেও দীর্ঘ হচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। যুক্তরাজ্যের অবস্থাও ভয়াবহ। ব্রিটেনে একদিনে রেকর্ড সংখ্যক সংক্রমণ বেড়েছে। দেশটিতে আরও 86 জনের দেহে অমিক্রন শনাক্ত হয়েছে। ফলে সেখানে এখন পর্যন্ত অমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 250-তে, যেখানে শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল 160। ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। তাই তো অমিক্রন ঠেকাতে সব দেশে স্বাস্থ্যবিধি কড়াকড়ি করেছে। ভ্রমণও দিয়েছে নানান শর্ত। দক্ষিণ আফ্রিকা থেকে আসা ব্যক্তিদের থাকতে হচ্ছে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। যদিও এসব বিধি নিষেধে নাখোশ বেশ কয়েকটি দেশের মানুষ। করোনা বিরোধী নিষেধাজ্ঞায় তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত বিক্ষোভে সহিংসতায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসমাতুলি, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতির। সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। ঢাকা সি বিচে অনন্ত সমরে ভাস্কর্য এবং অন্যান্য স্থাপনা উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। 1971 সালের গৌরবান্বিত মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের সদস্যদের আত্মত্যাগ এবং করোনার সময় চিকিৎসা সেবায় নিয়োজিত আত্মোৎসর্গকারী সদস্যদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে সিএমএইচ ঢাকায় এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। সোমবার সেনাবাহিনীর প্রধান সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা পরিদর্শন করেন এবং নবনির্মিত অনন্ত সমরে ভাস্কর্য সহ নতুন 4টি স্থাপনা উদ্বোধন করেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে টাকার পরিমাণই লেনদেনে আগের কার্যদিবস থেকে কমেছে। এদিন সূচকের সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায় দিন শেষে ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে 12 পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬,৯৭৮ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮টির, দর কমেছে ১১৮টির এবং দর অপরিবর্তিত ছিল ৩৫টির। সোমবার ডিএসসিতে ৮৮৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৭ কোটি ৮৫ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ওমিক্রন আতঙ্কের মধ্যে আজ ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ভারত রাশিয়া সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও করেন তিনি। সেখানে রাশিয়ার সঙ্গে 4টি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে মোদী সরকার। সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই শোইগু এই চুক্তিতে সই করেন। সামরিক চুক্তি স্বাক্ষর ছাড়াও দুদেশের মধ্যে সামরিক সরঞ্জাম যৌথভাবে তৈরি করার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও দুদেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি নিয়েও কথা বলেন তারা। এর মধ্য দিয়ে 2019 সালের নভেম্বরে ব্রাসিলিয়ায় ব্রিক্স সামিটের পর এই প্রথমবার বৈঠকে বসছেন এই রাষ্ট্রনেতা। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে 4 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সেনাবাহিনীর বিরুদ্ধে
উস্কানি দেয়া এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভঙ্গের দায়ে সুচিকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে মিয়ানমারে বেসামরিক নাগরিকদের উপর দমন পীড়ন না চালাতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। চলতি বছরের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সুচি সহ তার দল ন্যাশনাল ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদের। সেনা হেফাজতে নেওয়ার 4 মাস পর গেল জুন থেকে বিচার শুরু হয় সুচির। ক্ষমতাচ্যুত হওয়ার 11 মাসের মাথায় এই প্রথম সুচির বিরুদ্ধে রায় দেওয়া হলো। গণ অসন্তোষে উস্কানি আর করোনা বিধি ভাঙার অভিযোগে তাকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সেনা বিরোধী উস্কানি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ সহ তার বিরুদ্ধে 11টি অভিযোগ আনা হয়েছে। এসব মামলার সব কটিতে দোষী সাব্যস্ত হলে 100 বছরের বেশি কারাদণ্ড হতে পারে তার। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এবং সহ আসামি উইন মিনকেও এই একই মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে গণতন্ত্রের দাবিতে দেশটিতে অব্যাহত রয়েছে বিক্ষোভ। রোববার ইয়াঙ্গুনে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের উপর গাড়ি তুলে দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে 5 জন নিহত হন। তবে বেসামরিক নাগরিকদের উপর দমন নিপীড়ন না চালাতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ। শেষমেশ ঘূর্ণিঝড় নয়, নিম্নচাপ হয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে জাওয়াদ, যার জেরে সোমবার রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। টানা বৃষ্টিতে কলকাতার একাধিক অঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ বলছে সোমবার উড়িষ্যা উপকূল থেকে নিম্নচাপটি আরও উত্তর পূর্বে সরেছে এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগুচ্ছে। পূর্বাভাস বলছে মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে। 24 পরগনা, মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। এবারে খেলার খবর জানাতে আরেকটি স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পিঙ্কি সানোয়ার। ধন্যবাদ জয়ী আপনাকে। এবার ক্লেমনের সৌজন্যে খেলার খবর। নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসানের ছুটি মঞ্জুর করেছে বিসিবি। তবে ভবিষ্যতে কোনো ক্রিকেটার ছুটি চাইলে তাকে আগে থেকে লিখিতভাবে জানাতে হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। নিউজিল্যান্ড সফরে দল ঘোষণার 1 ঘন্টা পর পারিবারিক কারণে ছুটির আবেদন জানিয়েছিলেন সাকিব। এদিকে বিপিএল ক্রিকেটে 8ম আসরে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে 8টি ফ্র্যাঞ্চাইজি। আগ্রহীদের বিষয়ে যাচাই বাছাই শেষে দ্রুতই সিদ্ধান্ত জানাবে ক্রিকেট বোর্ড। বিস্তারিত জানবো মাহফুজুল ইসলামের রিপোর্ট থেকে। এর আগের 7টি বিপিএল এর আসরের প্রতিটিতেই কোনো না কোনো কারণে আলোচনা সমালোচনায় প্রশ্নবিদ্ধ ছিল বিসিবির কার্যক্রম। 8ম আসর আসন্ন, বোর্ডের প্রস্তুতি শুরু হয়েছে আগেই, কিন্তু কয়টি দল শেষ পর্যন্ত আগ্রহ দেখিয়েছে বিপিএল নিয়ে সে তথ্য এতদিন ছিল অজানা। শেষ পর্যন্ত বোর্ড সভাপতি নিজেই জানালেন এবারের আসরে আগ্রহী দলের সংখ্যা, সেখান থেকে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত জানাবে বোর্ড। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় স্পষ্ট, এবারের আসরে যুক্ত হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে আটটা ফ্র্যাঞ্চাইজি হ্যাজ শোন দেয়ার ইন্টারেস্ট। ওদের সম্পর্কে জানবো, দেখবো, দেখে আমরা একটা সিদ্ধান্তে আসবো। দিস ইজ নাম্বার, ফাইনাল হয়নি এখন। তো অনেকেরই ইন্টারেস্ট আছে। আসলে হয় কি, শর্টার ভার্সন তো 1 বছর করে অনেকে ইন্টারেস্টেড না। অনেকে ইন্টারেস্টেড হচ্ছে লং টার্ম, 5 বছর 6 বছর, তাহলে ওরা একটা প্ল্যান করে নামতে পারে। গেল 4 ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করে বিসিবি। দল ঘোষণার পরেই বিসিবি বরাবর ছুটির আবেদন করেন সাকিব আল হাসান। ছুটি চাওয়ার প্রক্রিয়াটি খুব ভালোভাবে নেয়নি বিসিবি। বোর্ড সভাপতির কথায় সেটি স্পষ্ট। যে কেউ যদি চায় ছুটি, খেলতে না চায়, রেস্ট চায়, ব্রেক চায়, আমাদের কোনো আপত্তি নেই। এটা বোধহয় আপনারা অনেকদিন ধরেই দেখছেন, কিন্তু এটা অফিসিয়ালি হতে হবে। তবে যে জিনিসটার উপর আমি জোর দিচ্ছি, আমরা আগাম জানতে চাই। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা।
কাজে এই জানুয়ারির থেকে যেটা করতে যাচ্ছি আমরা পুরো প্ল্যান ওদেরকে কাছ থেকে বলে দিতে হবে, কারো যদি কোনো ব্রেক লাগে, রেস্ট লাগে, আমাদের আগে যেন জানানো হয়। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার মতো খেলাধুলার সংবাদের আয়োজন। এখন সরাসরি চলে যাচ্ছে মূল স্টুডিওতে। ধন্যবাদ পিঙ্কি। দর্শক, এই ছিল নিউজ 24 সন্ধ্যার সংবাদ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।